অভিজ্ঞাপন। নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শ্রোতা বন্ধু, আজ 19শে জুন, বিশ্ব সিকল সেল সচেতনতা দিবস। 2026 সালের এই বিশেষ দিনে দাঁড়িয়ে আমাদের প্রধান অঙ্গীকার হল বৈষম্য দূর করা। 2026-এ মানে এই বছরের ভাবনা হল বেঁচে থাকার ব্যবধান কমানো, সিকল সেল রোগে সাম্য প্রতিষ্ঠা করা। আজ আমরা এমন একটি বংশগত রক্তকণিকার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা করছি, যা নীরবে লক্ষ লক্ষ মানুষের জীবনকে যন্ত্রণাদায়ক করে তুলছে। সিকল সেল এনিমিয়ার কারণে শরীরে লোহিত রক্তকণিকাগুলো কাস্তের মতো বাঁকা হয়ে যায়, ফলে রক্তপ্রবাহ বাধা পায় এবং তীব্র শারীরিক ব্যথার সৃষ্টি হয়। বিশেষ করে আমাদের দেশের প্রত্যন্ত ও আদিবাসী অঞ্চলগুলোতে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। দুর্ভাগ্যবশত উন্নত চিকিৎসা এবং সচেতনতার অভাবে আজও বহু শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষ সঠিক সময়ে রোগ নির্ণয় এবং সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নত এবং অনুন্নত অঞ্চলের রোগীদের চিকিৎসা প্রাপ্তির মধ্যে যে বিশাল বৈষম্য রয়েছে তা দূর করাই এইবারের থিমের মূল লক্ষ্য। আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র সচেতনতাই পারে এই রোগ প্রতিরোধ করতে। বিয়ের আগে বা সন্তান নেওয়ার আগে রক্তের জিনগত পরীক্ষা বা স্ক্রিনিং করা অত্যন্ত জরুরি। তাহলে আসুন আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি, আমরা এই রোগের বিরুদ্ধে লড়বে, এমন যোদ্ধাদের পাশে দাঁড়াবো, কুসংস্কার দূর করব এবং প্রতিটি রোগের জন্য সমান চিকিৎসার সুযোগটা নিশ্চিত করব। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি সিকল সেল মুক্ত সুস্থ সমাজ। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। এ জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। শ্রোতা বন্ধুরা, আজ 19শে জুন। চলুন একবার চোখ বলিয়ে আসি ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতা কি বলছে, আজকের দিনে কি বিশেষ বিশেষ ঘটনা ঘটে গেছিল। 1901 সালে রাজচন্দ্র বসু, প্রখ্যাত ভারতীয় গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ, আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া 1911 সালে আজকেরই দিনে পর্তুগালকে প্রজাতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করা হয়। 1919 সালে আজকেরই দিনে জন্মগ্রহণ করেন অক্ষয় কুমার বড়াল। 19 শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন তিনি। তাছাড়া 1981 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেন সুভাষ মুখোপাধ্যায়, ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নলজাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক তিনি। তাছাড়া 1982 সালে আজকেরই দিনে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামী ননিলী দাস। তাছাড়া 1970 সালে আজকেরই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী। এই ছিল ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব। হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। এইবার কিন্তু সময় বলছে আপনাদের অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বের। লিখছে তোমায় পর্বে আজও বেশ কয়েকটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। তার মধ্যে প্রথম চিঠিখানি যিনি লিখে পাঠাচ্ছেন, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। বন্ধু লিখছেন, সবুজ হোক ধরার প্রাণ, কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কবিতার লাইনগুলো অনেকেরই আজ চেনা। বিশ্ব পরিবেশ দিবস, যে পরিমাণে গরম বাড়ছে, সবুজ শ্যামলিমা আজ বিলীন হয়ে গেছে মফস্বল, যা ছিল গ্রামাঞ্চল। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কমে গেছে। ডিজে বক্স, মাইক আজ সব জায়গার শান্তি ভঙ্গ করেছে জীবকুলের। পৃথিবীর একমাত্র বুদ্ধিমান মানুষেরা বাকি জীবকুলের নিজস্ব জায়গা দখল করেছে নিজের স্বার্থে। সহজ পাঠে পুষ্করিণী খননের কথা লেখা হয়েছিল। এই ছিল তখনকার সময়ে সামাজিক প্রকল্প বাস্তবায়ন। দুর্ভাগ্যজনকভাবে এখন সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি। ঠাকুরের কথায় বলি, দাও ফিরে এই অরণ্য, লহ হে নগর। খুব ইচ্ছে করে নিজ বা যৌথ উদ্যোগে সমাজের সকলের জন্য প্রচুর বৃক্ষরোপণ করি এবং পুকুর কাটাই আগের মতন। জানি না এরকম ভাবলেই পারব কি? কে আমার সাথে আসতে চাইবে? আমারই বা সাধ্য কি? ঈশ্বর যদি আমার ইচ্ছে পূরণ করেন তবে তো একটা কাজ হবে। বৃষ্টি পরে গাছের ধুলো ময়লা ধুয়ে যেভাবে পরিষ্কার করে দেয়, তাতে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যগুলির অন্যতম অনুপম সৌন্দর্য ধরা দেয় চোখে। এই রকম ভাবে আমার মনে হয় গাছ মানেই অনেক পাখির বাসা। সেই বাসা তাদের আবার ফিরিয়ে দেওয়া উচিত মানুষের। কেননা বসুন্ধরার একমাত্র প্রাণী মানুষ ছাড়া অনেক কিছু ছিল, আছে, থাকবে। সুতরাং সকল প্রাণীর অনুমতি নেওয়া সম্ভব নয় বলে আমরা পৃথিবীতে ঢুকে সবকিছু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে ধ্বংসস্থলে পরিণত করতে পারি না। পৃথিবীর আদিম প্রাণী ডাইনোসর ও আজ আর নেই, কিন্তু জাগতে কতক্ষণ? জীবকুলের অস্তিত্বের জন্যই সবুজের অভিযান অবশ্যই কর্তব্য হওয়া খুবই দরকার। সকলকে সবুজের শুভেচ্ছা জানাই। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। এবারে চিঠিটি লিখেছেন ডালিয়া দে, বেথুর হরি, নদিয়া থেকে। তিনি লিখছেন, প্রাণের প্রিয় অভিজ্ঞাপন, তোমার এই মাসের প্রথম পক্ষের বিষয় সবুজ হোক ধরার প্রাণ। এর তাৎপর্য সুদূর প্রসারী। একটি গাছ একটি প্রাণ। বাস্তবে একটি গাছ অনেক প্রাণ। বিশ্বভুবন জুড়ে ছড়িয়ে আছে তার অসীম অস্তিত্ব। গাছের দেহে যে প্রাণ আছে, তার দেহে যে অনুভূতি আছে, সেই স্বীকৃতি দিতে আমরা প্রতিনিয়ত কুণ্ঠাবোধ করি। গাছের জীবনী শক্তিকে আমরা অলীক ও অবিশ্বাস্য বলেই মনে করি প্রতিনিয়ত। অথচ সবুজ গাছপালা তাদের বুকের পাঁজরে আগুন জ্বালিয়ে আমাদের জীবনধারাকে, আমাদের সভ্যতাকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখাতে সদা তৎপর। রবি ঠাকুরের লেখনীতে ধরা পড়েছে সেই গভীর আকুতি দাও ফিরে এই অরণ্য। সেই অরণ্য, সেই সবুজ প্রকৃতি, সেই সবুজ গাছপালা আজ দ্রুত ধ্বংসের মুখে। উন্নয়ন আর বনভূমি ধ্বংস
এখন যেন এক সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। 1970 সালে ওয়ানগমির মথাই নামে এক কেনিয়ান মহিলা গ্রিন বেল্ট মুভমেন্ট নামে একটি প্রতিষ্ঠা গড়ে তোলেন, যার মূল লক্ষ্য ছিল বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি। এর ফলস্বরূপ 2004 সালে পরিবেশ রক্ষায় আনল সংগ্রামের জন্য প্রথম আফ্রিকান মহিলা হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। কেনিয়া জুড়ে প্রায় 3 কোটি গাছ লাগিয়েছিলেন তার সংস্থা। 1972 সালে স্টকহোম বিশ্ব সম্মেলনে পরিবেশ রক্ষার যে সংকল্প নেওয়া হয়েছিল তাকে এখনও সর্বত্রগামী করে তোলা যায়নি আজও। আজ এই ধরার বায়ু বিপুল জলরাশি দূষণে আক্রান্ত। আত্মঘাতিনী মাটি তার আপন বুকের সজীবতা হারিয়ে রিক্ত মুক্তি ধারণ করেছে। বৃষ্টিপাতের অসাম্য, বিষ্ণ উষ্ণায়ন আমাদের এই সুন্দর পৃথিবীটাকে দ্রুত ধ্বংসের দিকে নিয়ে চলেছে। সুতরাং সাধু সাবধান। প্রকৃতির এই অশনি সংকেত এখনই বুঝতে না পারলে শেষে সেদিন কিন্তু সত্যি ভয়ঙ্কর। প্রকৃতি এই রুদ্ররোষের মোকাবিলায় বিজ্ঞান ভিত্তিক অভিযোজন এবং সমষ্টিগত সচেতনতাই পারি আগামী দিনের পৃথিবীকে রক্ষা কবচ দিতে। তখনই আমরা আবার বলতে পারব, সবুজ হোক ধরার প্রাণ। আগাম বর্ষার শুভেচ্ছা সহ ডালিয়া দে, বেথুরাঢড়ি, নদিয়া। লিখছে তোমায় পর্বে পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট অফিস গণেশনগর, থানা কাঁকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা। বন্ধু লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা 2009 সালের 25শে মে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানে, যার ফলে প্রচুর সম্পদ এবং জীবনহানি হয়েছিল। তারপর বিভিন্ন সময় এসেছে ফণী, বুলবুলের মতো ঘূর্ণিঝড়, তাণ্ডব চালিয়েছে উপকূলবর্তী এলাকায়। 2020 সালে যখন করোনার অতিমারিতে সবাই গৃহবন্দী, সেই সময় এলো আমফান। উপকূলবর্তী এলাকা ছাড়িয়ে এবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব ঢুকে পড়ল শহর কলকাতাতেও। ঠিক তার 1 বছর পর 2021 সালে আবার আবহাওয়া দপ্তর বার্তা দিল বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে, আসতে চলেছে আবারও একটি ঘূর্ণিঝড়। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উপকূলবর্তী এলাকার মানুষজন প্রস্তুত হতে শুরু করল ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য। কিন্তু সবার আশঙ্কা মতো ঝড় হলো না, বৃষ্টিও হলো না তেমন একটা। সবাই যখন সবে ভাবতে শুরু করেছে, যাক এবারে আর তেমন একটা কিছু হলো না, স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কেউ কেউ, ঠিক তখনই খবর এলো নদী বাঁধ উপচে জল ঢুকছে লোকালয়ে। সবাই ছুটল নদী বাঁধের দিকে। দেখা গেল অন্তত 10-12 ফুট উঁচু হয়ে ভয়ঙ্কর দানবের মতো ছুটে আসছে জলোচ্ছ্বাস। দেখতে দেখতেই ভাসিয়ে নিয়ে গেল সারা উপকূলবর্তী এলাকা। তারপরে আরও 2-3টে জোয়ার ভাটা খেলে গেল এলাকা জুড়ে। এর ফলে সম্পদ নষ্ট হয়েছিল সব থেকে বেশি। উপরিউক্ত ঘটনাগুলো ঘটেছে দূষণের কারণে। ক্রমান্বয়ে জল দূষণ, বায়ু দূষণ, যানবাহন এবং কলকারখানা থেকে নিঃসৃত কার্বন মনোঅক্সাইড গ্যাস প্রকৃতির ভারসাম্য যেমন নষ্ট করছে, তেমনি ওজোন স্তরে ফুটো করে বাড়িয়ে দিচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এর ফলে হচ্ছে বিষ্ণ উষ্ণায়ন। এমন চলতে থাকলে আর কয়েক বছর পরে পৃথিবী বাসযোগ্য আর থাকবে না। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় সবুজায়ন, অর্থাৎ সবাই সচেতন হয়ে বাঁচাতে হবে বনাঞ্চল, রোপণ করতে হবে বৃক্ষ, তবেই বাঁচবে পৃথিবী, সবুজ হবে ধরার প্রাণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট অফিস গণেশনগর, থানা কাঁকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা।
এবারে অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে তিনি লিখছেন, সবুজ হোক ধরার প্রাণ, পাখির ডাকে ঘুম ভাঙবে, ফুলের গন্ধ লাগবে এসে নাকে, গাছ লাগিয়ে নতুন রূপে গড়ো যদি বসুন্ধরাটাকে, প্লাস্টিক ব্যবহার বন্ধ করে পুকুর ভরার রুখতে যদি পারো, বিলুপ্তপ্রায় প্রাণীর দেখা পেলেও পেতে পারো, নদীগুলোতে বইবে আবার সময় মতো জোয়ার ভাটা, এখন থেকে অনিয়মিত বন্ধ করো যদি বালি কাটা, পাহাড় ঝরাবে ঝর্ণাধারা, মিটবে প্রাণের তৃষা, বন্ধ করো যদি পাহাড়ের বুকে বহুতল গড়ার নেশা, পথের ধারে ফুটবে আবার জানা অজানা শত শত ফুল, পরিবেশটাকে ভাবো যদি নিজের ধর্মকুল। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তবু তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছাই, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছাই, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তবু তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আমাদের আজকের মতো লিখছে তোমায় পর্বের এখানে ইতি টানতে হচ্ছে। আপনারা লিখতে থাকুন আপনাদের অনুভবের কথা, আমরা কিন্তু অপেক্ষমান রয়েছে। আর সেই সাথেই বন্ধুরা, আগামী 21শে জুন আপনারা প্রত্যেকে জানেন প্রতি বছর আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। প্রাচীন ভারতে উদ্ভূত যোগা ব্যায়াম কেবল শারীরিক ব্যায়াম নয়, এটি শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখার এক অপূর্ব মাধ্যম। আচ্ছা, যোগ দিবসের ইতিহাসটা নিয়ে যদি একটু আলোচনা করি, 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের সাধারণ অধিবেশনে এই 21শে জুন দিনটিকে যোগ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন এবং পরবর্তীতে রাষ্ট্রসংঘ এই প্রস্তাব গ্রহণ করে এবং 2015 সালের 21শে জুন প্রথমবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। আচ্ছা, কেন 21শে জুনটিকেই বেছে নেওয়া হলো যোগ দিবস হিসেবে? কারণ 21শে জুন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। এই দিনটিতে সূর্য সবচেয়ে বেশি সময় আকাশে থাকে, যা প্রকৃতিতে প্রাণশক্তি এবং ইতিবাচকতার প্রতীক। ভারতীয় সংস্কৃতিতে এই দিনটিকে আধ্যাত্মিকতার অগ্রগতির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, মানসিক চাপ, উদ্বেগ এবং অবসাদ কমাতে অবশ্যই যোগাসনের জুড়ি নেই, জুড়ে থাকবেন যোগাসনের সঙ্গে। এবং চলুন আমরা সকলে মিলে 21শে জুন এই দিনটিকে উদযাপন করি, উৎসবের আঙ্গিকে আমরা যেন পালন করতে পারি এই দিনটিকে। এবারে সময় হয়ে গেছে কিছু তথ্য জানিয়ে দেবার। আগামী 26শে জুন 2026 সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
আগামী 25শে জুন বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজন করা হবে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার। রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়গুলিতে আগামী 23শে জুনের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হবে। শ্রোতা বন্ধুরা, আরও একটি তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। বলছিলাম আপনাদের খানিকক্ষণ আগে 21শে জুন যোগা দিবসের কথা। আগামী 21শে জুন ঊনকোটি প্রত্নতান্ত্রিক স্থানে ঊনকোটি জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হবে। উক্ত অনুষ্ঠানটিতে জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সামাজিক সংস্থা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ সহ 300 জন যোগা ব্যায়ামে অংশগ্রহণ করবেন। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমা ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ 20 জুন 2026 থেকে 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। শ্রোতা বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য কিন্তু আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যেই সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয় অবশ্যই পাশ করতে হবে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 তারিখের মধ্যে bms.tripura.gov.in এই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার পরবর্তী সময়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়েছে যা জমা করতে হবে। তার জন্য www.ovcw.tripura.gov.in এই ওয়েবসাইটে বিস্তারিত জানার জন্য লগ ইন করে নিতে পারেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। এবারে একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে কিছু শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদের নাম জুনিয়র সায়েন্টিফিক অফিসার, শূন্য পদের সংখ্যা 9টি। এয়ার সেফটি অফিসার, শূন্য পদের সংখ্যা 15টি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, শূন্য পদের সংখ্যা 1টি। অপারেশন অফিসার, শূন্য পদের সংখ্যা 19টি। দরখাস্ত জমা করার শেষ তারিখ 3রা জুলাই 2026। বিস্তারিত জানতে http://upsconline.nic.in এই ওয়েবসাইটে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। শ্রোতা বন্ধুরা, আরও একটি কাজের খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বছর ভারতীয় রেলে দুটি বিভিন্ন গ্রেডে মোট 6565টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী 29শে জুন 2026 এবং অনলাইন আবেদন শুরু হবে 30শে জুন 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ 29শে জুলাই 2026। আবেদনকারীর বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা করা হয়েছে, যা তাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেখে নেওয়া যেতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের লগ ইন করতে হবে rrbapply.gov.in এই ওয়েবসাইটে। তাহলে জানিয়ে দিলাম কিছু কাজের খবর।
শ্রোতা বন্ধুরা, আজকে একেবারে প্রথমেই বলছিলাম 19 জুন ওয়ার্ল্ড সিকেল সেল ডে। এই দিনটি পালন করা হয় সিকেল সেল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা গড়ে তোলার উদ্দেশ্যে। সিকেল সেল রোগ একটি বংশগত রক্তের রোগ। এই রোগে লোহিত রক্তকণিকাগুলি স্বাভাবিক গোলাকার না হয়ে কাস্তে বা সিকেলের মতো আকার ধারণ করে, ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছতে সমস্যা হয়। তাই আজকের সুস্থ থাকার টিপসে এই রোগ থেকে বাঁচার জন্য কিছু স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা আপনাদের সবার জন্য। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শরীরে জলের ঘাটতি হলে সিকেল সেল রোগীদের জটিলতা বাড়তে পারে। অত্যাধিক গরম বা অত্যাধিক ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলতে হবে। তাপমাত্রার হঠাৎ পরিবর্তন শারীরিক সমস্যার সৃষ্টি করে। সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। ফল, শাকসবজি, ডাল ও প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। যাদের পরিবারে এই রোগের ইতিহাস রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক থাকা কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। আর বিবাহের আগে থ্যালাসেমিয়ার মতো সিকেল সেল স্ক্রিনিং বা রক্ত পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হয়। ধূমপান, মাদক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। এগুলো রক্ত সঞ্চালন এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। সঠিক চিকিৎসা, সচেতনতা এবং পারিবারিক সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং সঠিক চিকিৎসাই সিকেল সেল রোগ মোকাবেলার সবচেয়ে বড় শক্তি। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করুন। এবারে ঘড়ি বলছে আজকের আকাশ কি বলছে সেটা আপনাদের জানিয়ে দেবার। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে। হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 69%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 50.2 মিলিমিটার। আর হ্যাঁ, একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এ ছিল আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর এর সাথেই আজকের মতো আমাদের অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ আর আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। তারপরই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। Akashwani presents Morning News. Good morning.